খিদের জ্বালায় বোধহয় ও ঝিমিয়ে পড়েছিল। এই খাবারটা পেয়ে ওর যেন শরীরে প্রাণ এলো। দেখ রাহুল, ললিতা কাকিমাদের মুখের স্বাদ ফেরানোর জন্য আমরা মাংস রান্না করেছিলাম, কিন্তু আমাদের এখানে নিয়ে আসা হলো অন্য এক কারণে। একদম ঠিক বলেছিস রে। আমাদের ফান্ডে সব টাকা খরচ করা আজকে পুরোপুরি সার্থক হলো। এই আনন্দের কাছে পৃথিবীর কোনো হিসেব খাটে না। রফিক, দিদির খাওয়া তো প্রায় 4 বস্তা চাল আছে রে আকাশ। ডাল বড় জোর 2 বালতি হবে। গ্রামের ফান্ডের টাকা দিয়ে এইটুকু কেনা গেছে। জল যে গতিতে বাড়ছে, কালকের মধ্যেই ক্লাব ঘরটাও টিকবে না। গ্রামের সবাই তো ওই উঁচু পাড়ার পাকা বাড়িটায় আশ্রয় নিয়েছে। ললিতা কাকিমা, দুলাল জ্যাঠামশাই সবাই ওখানে। কালকে সকাল থেকে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু এত জলে আমরা ওখানে যাব কি করে? চারিদিকে বুক সমান জল, রান্নাটাই বা কোথায় হবে? সব তো ডুবে গেছে। কেন, আমাদের বড় নৌকাটা আছে না, ওটাতেই মাটির চুলা বসাবো, ভাসমান চুলা। ওখানেই রান্না হবে। নৌকা চালিয়ে গিয়ে সবাইকে খাবার দিয়ে আসবো। ভাসমান চুলা আইডিয়াটা খারাপ না। ঘরের ভেতর জল ঢুকলেও পেটের খিদে তো আর বন্যা বোঝে না। কালকে ভোর থেকেই আমরা কাজে নেমে পড়ব। হ্যাঁ, জল না কমা পর্যন্ত আমাদের লড়াই করে যেতে হবে। চল, চালের বস্তাগুলো আগে ভালো করে ঢেকে দিই। জলের টান তো একটুও কমছে না রে ললিতা। ঝড় বাতাস দিয়েছে। এভাবে চললে কিন্তু এলাকার বাকি ঘরগুলো আর আস্ত থাকে না। ঘরের মায়া তো ছেড়েই দিয়েছি জ্যাঠামশাই। জানটা নিয়ে যেই পাকা বাড়িটায় উঠতে পেরেছি, এটাই ভাগ্য। কিন্তু ছেলেপুলেগুলো কতক্ষণ না খেয়ে থাকবে বলুন তো? সকাল হয়ে গেল। আকাশ আর রাহুল কাল রাত থেকে ক্লাবে খাটাখাটি করছে। গ্রামের ফান্ডের চাল ডাল তো ওখানেই রাখা আছে। ওরা একটা ব্যবস্থা ঠিক করবে। ওদের বয়স কম। এই ঘোর বিপদে ওরা একা কত দিক সামলাবে? চারিদিকে যেভাবে জল থই থই করছে, নৌকা চালানোই তো দায়। ওই দেখো, বোধহয় আকাশদের নৌকার আওয়াজ পাওয়া যাচ্ছে। ওরা ঠিক চলে এসেছে। উপরওয়ালা করুক যেন সত্যি ওরাই হয়। সবার পেটে অন্তত দুটো খাবার পড়ুক। এই বন্যার সময় এইটুকুই এখন অনেক। এই রাহুল, লগিটা আরো শক্ত করে মাটির সাথে গেঁথে ধর। এই দিকটা জলের টান বড্ড বেশি। স্রোত এসে বারবার নৌকার গায়ে ধাক্কা মারছে। চুলাটা যেন কোনোভাবে উল্টে না যায়। উল্টে গেলে আজকার কারো খাওয়া হবে না কিন্তু। তুই ওদিকে চিন্তা করিস না আকাশ। আমি 2 হাত দিয়ে লগি শক্ত করে ধরে আছি, কিন্তু বাতাস যেভাবে দিক পরিবর্তন করছে, তাতে ছাই উড়ে ভাতের ভেতর পড়তে পারে। তুই হাঁড়ির মুখটা একটু ঢেকে রাখ। রান্নাটার কতক্ষণ বাকি আছে? আমাদের ফান্ডের যা অবস্থা, প্রতিদিন এভাবে আলু ভাত খাওয়াতেই আমাদের সব টাকা শেষ হয়ে যাবে। চালের দাম বাজারে দিন দিন বাড়ছে। এই দুর্যোগ কতদিন চলবে কেউ জানে না। টাকা ফুরিয়ে গেলে মানুষগুলোকে কি খাওয়াবো? কালকের কথা কালকে ভাবা যাবে রাহুল। আজকে আগে ওদের পেটটা ভরুক। মানুষ যখন বিপদে পড়ে আমাদের দিকে চেয়ে থাকে, তখন এসব মাথায় হিসেব রাখা যায় না। তোর মনটা বড্ড নরম, কিন্তু বাস্তবটা অনেক কঠিন। ফান্ডে টাকা সাবধানে খরচ না করলে শেষের দিকে আমাদের হাত খালি হয়ে যাবে। কেউ আমাদের দোষ দেবে না রে। এ গ্রামের মানুষ আমাদের চেনে। ওই দেখো, পাকা বাড়ির দোতলার বারান্দা থেকে দুলাল জ্যাঠামশাই আর ললিতা কাকিমারা আমাদের দিকেই তাকিয়ে আছেন। অনেক মানুষ জড়ো হয়েছে। সবাই আমাদের পথ চেয়ে বসে আছে। আমরা গেলে তবে যে দুটো খেতে পারবে। চল, আস্তে আস্তে নৌকাটা ঘাটের দিকে নিয়ে যাই। নিন কাকিমা, গরম থাকতে থাকতে খেয়ে নিন। আজকে আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে। তা হয়েছে রে বাবা। তোদের খাটুনির তো তুলনা হয় না। কিন্তু টানা 8-10 দিন ধরেই একঘেয়েমি নুন আর আলু ভাত গিলতে গিয়ে সবার তো মুখ পচে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো তখন থালা দেখলেই মুখ ঘুরিয়ে নিচ্ছে। আহা ললিতা, বিপদের দিনে এই দুবেলা অন্ন জোটাটাই তো ভাগ্য। এই ঘোর দুর্যোগে ছেলে দুটো বুক সমান জল পেরিয়ে রোজ নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে গরম ভাত এনে দিচ্ছে। এটাই বা কম কিসের? আমরা আপনার কথা বুঝতে পারছি কাকিমা, কিন্তু বাজারে সবকিছুর দাম খুব চড়া। আমাদের ফান্ডের টাকাও প্রায় শেষ হয়ে আসছে। আমরা একবার নিজেরা হিসেব করে দেখি আমাদের সাধ্যে করা যায় কিনা। ঠিক বলেছে ওরা। জোর জবরদস্তি করা ঠিক নয় ললিতা। ওদের হাতে তো জাদুর কাঠি নেই। টাকা পয়সার একটা হিসাব আছে। রাহুল, ললিতা কাকিমা কিন্তু ভুল কিছু বলেনি। মানুষগুলোর মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমি জানি আকাশ। চল, আগে পরিবেশন শেষ করি, তারপর শান্ত হয়ে কোথাও বসে হিসেব করে দেখব আমাদের ফান্ডে আর কত টাকা আছে।
দেখ আকাশ, আমাদের ফান্ডের অবস্থা খুব খারাপ। এই টাকা দিয়ে বড়জোর আর 3-4 দিন আলু ভাতে ভাত চলবে। আমরা যদি এখন মাংস কিনতে যাই, পুরো টাকা একদিনই শেষ হয়ে যাবে। জলের টাকা কমবে তার কোনো গ্যারেন্টি নেই। আমি জানি রে, কিন্তু ললিতা কাকিমা আর গ্রামের বাচ্চাদের মুখগুলো দেখলি না? এই বিপদে মানুষগুলোর মুখে যদি একদিনও একটু হাসি ফোটাতে না পারি, তবে আমাদের এই খাটুনির কি মূল্য রইল? তুই আবেগের কথা বলছিস? পানি যদি আরো 10 দিন না কমে, তখন মানুষগুলোকে কি খাওয়াবো? না খেয়ে মরতে দেব? পরবর্তী দিনগুলো আমরা সবাই মিলে একটু কষ্ট করে কাটিয়ে দেব, কিন্তু আজকে ওদের মুখের স্বাদ ফেরানোটা সত্যিই দরকার। মানুষগুলোর মনে একটু আনন্দ আসুক। তুই একবার জেদ ধরলে তার রক্ষে নেই রে বাবা। ঠিক আছে, চল মাংসের দোকানেই যাওয়া যাক, তবে বাকি দিনগুলো কিন্তু খুব সাবধানে করে চলতে হবে। তুই সাথে থাকলে সব ঠিক পার হয়ে যাবে। চল জলদি রওনা দি, নৌকার উপরই আজকে খাসির মাংসের ঝোল আর ভাত রান্না হবে। চল। হ্যাঁ আকাশ, দেখ দেখ, মাংসের গন্ধ পেয়ে ললিতা কাকিমা, দুলাল জ্যাঠামশাই সবাই বারান্দায় চলে এসেছে। বাচ্চাগুলো তো রীতিমতো হাততালি দিচ্ছে। সত্যি রে রাহুল, মানুষগুলোর মুখের এই হাসিটার জন্যই তো এত কষ্ট করা। দেখ, এত বড় বিপদের মধ্যেও ওদের চোখের কোণে আর কোনো ভয় নেই। আকাশ, রাহুল, গন্ধেই তো আমাদের অর্ধেক পেট ভরে গেল রে বাবা। তোরা সত্যি আমাদের ঘরের লক্ষ্মী ছেলে। এই দুর্যোগের মধ্যেও তোরা যেভাবে আমাদের আগলে রাখলি, বলার ভাষা নেই। টানা 10 দিন পর আজ সবাই একটু তৃপ্তি করে মুখে দুটো অন্ন তুলতে পারবে। তোদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না রে। কাকিমার কথা শুনে বুকটা ভরে গেল রে আকাশ। ফান্ডের টাকা শেষ হওয়া যে ভয়টা আমার মনে ছিল, সেটা এখন এক নিমেষেই কেটে গেল। তোকে আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম রাহুল, মানুষের মুখে তৃপ্তি কোনো টাকা দিয়ে হয় না। আজকে সত্যি মনে হচ্ছে আমাদের কষ্ট সার্থক। আকাশ ভাই, রাহুল ভাই, একটা বড় সর্বনাশ হয়ে গেছে। তোমরা একটু এইদিকে এসো, দয়া করে আমার কথা শোনো। কি হয়েছে রে রফিক? অমন হন্তদন্ত হয়ে কোত্থেকে আসছিস? শরীর এমন কাঁপছে কেন? গ্রামের একেবারে পেছনে নিচু এলাকার একটা আধডোবা বাড়িতে এক গর্ভবতী মহিলা আটকে পড়েছে। ওনার নাম আয়েশা। আমরা কেউ তো ওদিকের খবর জানতাম না। আজকে আমি ওদিকে ছোট নৌকা নিয়ে গেলাম বলে জানতে পারলাম। আয়েশা, উনি তো আমাদের আশ্রয় শিবিরের তালিকায় নেই। ওনাদের সাথে আর কে আছে? ওনার স্বামী কোথায়? কেউ নেই ভাই। ওনার স্বামী কয়েকদিন আগে ওপারে ত্রাণের খোঁজে গিয়ে আর জল ভেঙে ফিরতে পারেননি, ওখানেই আটকে আছেন। উনি একা ঘরের চিন্তায় আর খিদের জ্বালায় ছটফট করছেন। এই মাংস আর ভাতের হাঁড়ি আগে আয়েশা বিবির কাছে যাবে। উনি তো 3 দিন অভুক্ত। ওনার কাছে খাবার পৌঁছে দেওয়ার, ওনাকে সুরক্ষিত জায়গায় আনা এখন সবচেয়ে আগে দরকার। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস আকাশ বাবা। আমাদের মুখের স্বাদ পরে ফিরলেও চলবে, কিন্তু একটা ক্ষুধার্ত মায়ের প্রাণ বাঁচানো সবার আগে। তোরা এক মুহূর্ত দেরি না করে ওদিকে রওনা হ, আমরা এদিকটা সামলে নেব। রফিক, তাড়াতাড়ি আমাদের নৌকায় উঠে পড়। রাহুল, নৌকা ঘোরা, যতটা দ্রুত সম্ভব আমাদের পৌঁছাতে হবে। আকাশ ভাই, এই দিকটা স্রোতের টান খুব বেশি, তার উপর বাতাস যেভাবে ঘুরপাক খাচ্ছে, নৌকা সোজা রাখা যাচ্ছে না। রফিক, ভয় পাবি না, লগিটা মাটির সাথে শক্ত করে চেপে ধর। আমাদের যেভাবেই হোক আয়েশা বিবির বাড়ি পৌঁছাতেই হবে। আকাশ, হাঁড়িটা উল্টে যাচ্ছে, সব খাবার নষ্ট হয়ে যাবে। রাহুল, তুই শক্ত করে ওটা ধরে রাখ। এদিকে লগি, আমি আর রফিক সামলে নিচ্ছি, তুই খাবারটা বাঁচা। তুই কিচ্ছু চিন্তা করিস না রে আকাশ, আমি কোনো মতেই এই খাবার নষ্ট হতে দেব না। এই হাঁড়ি আমি নদীতে পড়ে যেতে দেব না। এই খাবার শুধু খাবার নয় রে, এটা একটা আশা। তুই আজকে শুধু খাবার বাঁচালি না রে রাহুল, তুই মা আর সন্তানের জীবন বাঁচালি। হ্যাঁ, হাতে একটু লেগেছে তো কি হয়েছে? আমাদের এই মিশন সফল করতেই হবে। রফিক, আর কতটা পথ বাকি? আর সামান্য একটু পথ ভাই। ওই তো দেখা যাচ্ছে আয়েশা বিবির আধডোবা মাটির ঘরটা। আমরা এসে গেছি। আয়েশা দিদি, আর কোনো ভয় নেই, আমরা এসে গেছি। আপনি এখন আমাদের নৌকায় একদম নিরাপদ। দিদি, শরীরটা একটু ঢেকে নাও, খুব বাতাস দিচ্ছে। আয়েশা দিদি, আপনি এই ঘরে একলা কেন ছিলেন? আপনার স্বামী কোথায়? বন্যার প্রথম দিনেই ঘরের দেওয়াল যখন ভাঙছিল, তখন উনি পানির টানে ভেসে গেছেন বাবা। চারিদিকে এত পানি, কেউ ওনাকে খুঁজে পায়নি। সে কি, নদীর জলে ভেসে গেছেন? কিন্তু আমার বিশ্বাস উনি বেঁচে আছেন। উনি খুব ভালো সাঁতার জানতেন। আমাদের এই অনাগত সন্তানকে ফেলে উনি এভাবে চলে যেতে পারেন না। উনি ঠিক ফিরে আসবেন। আমরাও দোয়া করি যেন উনি সুস্থভাবে ফিরে আসেন। বাবা,
তোমাদের কাছে কি একটু খাবার হবে? আমি দুদিন ধরে পেটে এক ফোঁটাও জল দিইনি। আমার নিজের কষ্টের কথা ছেড়ে দাও, কিন্তু আমার পেটের সন্তানটা, ও তো খিদের জ্বালায় ছটফট করছে। রাহুল, এক মুহূর্ত দেরি করিস না, জলদি থালা বের কর, গরম ভাত আর মাংসের হাঁড়িটা খোল। আকাশ আর রাহুল তো সেই দুপুরে বেরিয়েছে ললিতা, এখনো ফেরার নাম নেই। ঝড় বৃষ্টিটা যেভাবে বাড়লো, ছেলে দুটোর কোনো বিপদ হলো না তো? আমার নিজের ওপর বড্ড রাগ হচ্ছে জ্যাঠামশাই। কেন যে শুধু শুধু মাংস খাওয়ার আবদার করতে গেলাম। ওরাই তো আমাদের শেষ ভরসা। ওদের কিছু হলেই গ্রামের মানুষ বাঁচবে না। ওই দেখো ললিতা, ওই তো ওদের বড় নৌকাটা দেখা যাচ্ছে। আকাশ আর রাহুল ঠিক ফিরে আসছে রে। হ্যাঁ জ্যাঠামশাই, ওরাই আসছে। রফিকও আছে ওদের সাথে। উপরওয়ালা ওদের রক্ষা করে আবার ফিরিয়ে এনেছেন। ছেলে দুটো শুধু আমাদের খিদে মেটায়নি রে, এই ঘোর বিপদে পুরো গ্রামের সাহস জোগাচ্ছে। ওদের মতো ছেলে ঘরে ঘরে থাকা দরকার। একদম ঠিক বলেছেন জ্যাঠামশাই। ওরা শুধু খাবার নিয়ে আসেনি, আমাদের বেঁচে থাকার আশা ফিরিয়ে এনেছে। আজ ওরা ফিরলে আমি নিজে ওদের কপালে আশীর্বাদের ফোঁটা দেব। দেখ রাহুল, মানুষগুলোর দিকে একবার তাকিয়ে দেখ। দুপুরের সেই আতঙ্ক আর আশঙ্কার পর এই রাতের আলোয় ওদের মুখগুলো কত উজ্জ্বল লাগছে। হ্যাঁ রে আকাশ, গ্রামের সব মানুষ যখন একসাথে এভাবে হাসে, তখন মনে হয় যেন কোনো উৎসব চলছে। আমাদের খাটুনি আর ফান্ডের সব টাকা আজকে সার্থক। আজকে এই দুর্যোগ না এলে হয়তো আমি একটা বড় সত্য কোনো দিন বুঝতেই পারতাম না রে রাহুল। হ্যাঁ, কোন সত্যের কথা বলছিস আকাশ? এই যে এত বড় বন্যা এলো, কত মানুষের ঘরবাড়ি ভেসে গেল, কিন্তু কেউ একা হারিয়ে যায়নি। দুর্যোগ এলেই আসলে মানুষের আসল রূপ বোঝা যায়। আজকে আমরা সবাই একসাথে এক ছাদের নিচে আছি বলেই এই বড় বিপদটা কতটা সহজে কেটে গেল। মানুষ যখন একে অপরের হাত শক্ত করে পাশে দাঁড়ায়, তখন প্রকৃতির কোনো দুর্যোগই তাদের হারাতে পারে না। একদম ঠিক বলেছিস, একতাই আমাদের আসল শক্তি। এই বন্যা একদিন ঠিক চলে যাবে, জলও নেমে যাবে, কিন্তু গ্রামের মানুষের এই একসাথে থাকবার শিক্ষাটা আজীবনের জন্য থেকে যাবে। কাকিমা, কাকিমা, ওই নৌকাটা দেখো, ওটা তো ওপারেরই নৌকা। কোথায় রে? হ্যাঁ তাই তো, নৌকার সামনে ওটা কে দাঁড়িয়ে আছে? চেনা চেনা লাগছে। না না, এ কি সত্যি? আয়শা, আয়শা, তুমি ভালো আছো? ইমরান, তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে, আমি জানতাম। ও পারে আটকে পড়েছিলাম আয়শা, চারিদিকে শুধু জল আর জল। ঘরের দেওয়াল ভেঙে পড়ার পর মনে হয়েছিল সব শেষ। ভেবেছিলাম হয়তো আর কোনোদিন তোমাকে দেখতে পাবো না। আমিও ভয় পেয়েছিলাম, প্রতিটা রাত শুধু তোমার কথাই ভেবেছি। মনে হতো কোথায় আছো, কেমন আছো। রহমত আর তোমার ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে গো। ওপারে বসে সব খবর পেয়েছিলাম, শুনেছি তোমরা নাকি নিজের জীবন বাজি রেখে মানুষ বাঁচিয়েছো। এসব কথা বাদ দাও ভাই, আমরা কেউ একা কিছু করিনি। গ্রামের সবাই একসঙ্গে ছিল বলেই তো পেরেছি। না না, বলতে দাও। যখন খাবার পুড়িয়ে যাচ্ছিল তখন তোমরা নৌকার উপর ভাসমান চুলা বানিয়ে রান্না করেছো। যখন মানুষ আশ্রয় হারিয়েছে তখন তোমরা নিজেদের ক্লাব ঘর খুলে দিয়েছো। যখন সবাই ভয় পেয়েছে তখন তোমরা সাহস দিয়েছো। আরে হ্যাঁ, কেউ খাবার দিয়েছে, কেউ শুকনো কাঠ জোগাড় করেছে, কেউ অসুস্থদের দেখাশোনা করেছে। এই লড়াইটা পুরো গ্রামের। ঠিক কথাই বলেছিস রে। এই কয়দিনে আমরা অনেক কিছু হারিয়েছি। ঘর হারিয়েছি, ফসল হারিয়েছি, জমি হারিয়েছি, কিন্তু একটা জিনিস হারাইনি। কি জ্যাঠামশাই? আমাদের বিশ্বাস, আমাদের মানবতা, আমাদের একতা। মানুষ যখন মানুষকে আঁকড়ে ধরে, তখন সবচেয়ে বড় দুর্যোগও তাকে হারাতে পারে না। বিশ্বাস আর একতা থাকলে ওপরওয়ালা ঠিক পথ দেখান। আজ তারই প্রমাণ মিলল। এই বন্যা আমাদেরকে কাঁদিয়েছে ঠিকই, কিন্তু মানুষকে মানুষ হিসেবে চিনতেও শিখিয়েছে। আর শিখিয়েছে বিপদের সময় ধর্ম, জাত, ধনী গরিব সব পরিচয়ের আগে আমরা মানুষ। ঠিক বলেছো, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ শোধ করবার কথা ভাবিস না ভাই। আগামী দিনে তুই অন্য কারোর পাশে দাঁড়াবি, সেটাই হবে সবচেয়ে বড় প্রতিদান। জল তো নেমে গেল আকাশ, কিন্তু গ্রামের অবস্থা দেখ, প্রায় 20টা ঘর পুরো মাটির সঙ্গে মিশে গেছে।
কারো থাকবার জায়গা নেই, কারো রান্নার হাঁড়ি নেই। আমাদের ক্লাবের ফান্ডের টাকাও তো শেষ হয়ে গেছে। মানুষগুলো এখন ঘর তুলবে কিভাবে, খাবেই বা কি? বন্যার সময় যতটুকু ছিল সব খরচ হয়ে গেছে। চাল ডাল ওষুধ নৌকার জ্বালানি সব কিছুর জন্য টাকা বের করতে হয়েছে। মানুষকে বাঁচাতে পেরেছি, এটাই বড় কথা, কিন্তু এখন ওদের নতুন করে বাঁচবার পথও তো দেখাতে হবে। তোরা আবার কিসের হিসেব করছিস রে বাবা? এই হিসেব না কাকিমা, চিন্তা করছি। কিসের চিন্তা? ঘরগুলো তো সব ভেঙে গেছে, মানুষজন নতুন করে ঘর তুলবে কিভাবে সেটাই তো ভাবছি। কিন্তু আমাদের হাতে তো আর একটা টাকাও অবশিষ্ট নাই। এই নে এটা কি জ্যাঠামশাই? আমার পেনশনের টাকা, অনেক কষ্টে জমিয়েছিলাম। না না, এটা আপনি নিতে পারেন না। কেন পারবো না? আপনার নিজেরও তো প্রয়োজন আছে। আমার প্রয়োজনের চেয়ে গ্রামের প্রয়োজন বড় রে। এই দুর্যোগে তোরা জীবন বাজি রেখে আমাদের খাইয়েছিস, বসিয়েছিস। এবার গ্রাম গড়ার দায়িত্ব আমাদের সবার। এটা রাখ রাহুল। কাকিমা, এটা তো আপনার সোনার চুড়ি। হ্যাঁ, অনেক বছরের স্মৃতি আছে এতে। তাহলে এটা দেবেন কেন? স্মৃতি মানুষকে বাঁচায় না বাবা, মানুষ মানুষকে বাঁচায়। এটা বেঁচে যেটুকু হয় কর। আমরা ঘরের মানুষ থাকতে তোদের হাত খালি হতে দেব না। আর আমি ওপারে কাজ শুরু করছি ভাই। আমার প্রথম মাসের পুরো পারিশ্রমিক আমি এই তহবিলে দেব। না ভাই, তোমার সংসারও তো চালাতে হবে। সংসার একা আমার না, এই পুরো গ্রামই তো আমার পরিবার। কাকিমা, জ্যাঠামশাই, আপনারা, আমি সত্যিই জানি না কি বলবো। কিছু বলার দরকার নেই, শুধু কাজ শুরু কর। হ্যাঁ বাবা, ভাঙা ঘরগুলো আবার দাঁড় করিয়ে দে। দেখলে তো আকাশ, ফান্ডের টাকা শেষ হতে পারে, চাল ডাল ফুরিয়ে যেতে পারে, ঘর বাড়ি ভেঙে যেতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা কখনো শেষ হয় না। বড় ভালো দিনে বাচ্চার মুখে প্রথম মিষ্টি পড়লো রে আকাশ। মনে হচ্ছে যেন এই শিশুর সঙ্গে আমাদের গ্রামটাও নতুন করে জন্ম নিল। কত কষ্ট, কত কান্না পেরিয়ে আজ আবার আমরা হাসতে শিখেছি। সত্যি কথা বলেছে ললিতা কাকিমা। এই বাচ্চা যখন বড় হবে তখন তো জানবেই না আমরা কত বড় বিপদের মধ্য দিয়ে গিয়েছিলাম। আর যদি জানেও তাহলে জানবে মানুষ একসঙ্গে থাকলে কোনো দুর্যোগই তাদের হারাতে পারে না। আকাশ, রাহুল, একটা জরুরি কথা আছে। বলুন জ্যাঠামশাই, কি ব্যাপার? আবার কোনো নতুন পরিকল্পনা নাকি? পরিকল্পনা তো বটেই, গ্রামের সবাই মিলে অনেক দিন ধরে আলোচনা করেছি। আমরা চাই ভবিষ্যতে কোনো বন্যা বা দুর্যোগ এলে যেন আর কাউকে আর অসহায় হয়ে থাকতে না হয়। খুব ভালো কথা। তাহলে কি ঠিক করেছেন? গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, প্রতি বছর বন্যার মোকাবিলা করার জন্য আমরা একটা স্থায়ী ভাসমান উদ্ধারকারী দল গড়ে তুলব। সেই দলের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্ধার নৌকা, শুকনো খাবার, ওষুধ, জীবন রক্ষাকারী জ্যাকেট সবকিছু আগে থেকেই মজুত রাখা হবে। আর সবচেয়ে বড় কথা, এই দলের নেতৃত্ব করবি তোরা দুজন, আকাশ আর রাহুল। তার মানে ভাসমান চুলা আর লগি তৈরি রাখতে হবে, হ্যাঁ? একদম। তোদের ওই ভাসমান চুলার গল্প এই গ্রাম কোনোদিন ভুলবে না। মানুষ যখন না খেয়েছিল তখন তোদের বুদ্ধিতেই রান্না হয়েছে, আর যখন সবাই দিশেহারা ছিল তখন তোদের সাহসী মানুষকে বাঁচিয়ে রেখেছিল। শুধু সাহস নয়, তোরা মানুষের মনেও আশা জাগিয়েছিলি। আমি তো এখনো ভুলতে পারছি না কিভাবে বুক সমান পানির মধ্যে দিয়ে খাবার পৌঁছে দিয়েছিলে। আর সেই রাতে যদি তোরা না থাকতে তাহলে কত পরিবার যে বিপদে পড়তো। আমরা একা কিছু করিনি, পুরো গ্রাম একসঙ্গে ছিল বলেই পেরেছি। ঠিক তাই, একজন লগি ধরেছে, একজন নৌকা বেঁধেছে, কেউ রান্না করেছে, কেউ আবার আশ্রয় দিয়েছে। এই জয় সবার। বন্যা আমাদের ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গেছিল ঠিকই, কিন্তু রাহুল কিন্তু একটা জিনিস নিয়ে যেতে পারেনি। কি? আমাদের সাহস, আমাদের ভালোবাসা, আমাদের একতা। বরং সেই বন্যায় আমাদের মনগুলোকে এক সুতোয় বেঁধে দিয়েছে। হ্যাঁ রে আকাশ, একতাই আমাদের আসল শক্তি। নদীর স্রোত ঘর ভাসিয়ে নিতে পারে, কিন্তু মানুষের বন্ধন ভাঙতে পারে না। এই কথা